ছিল, কিন্তু গত রাতে যে ঘটনা ঘটলো আমাদেরই সহযোগী সহকর্মী যারা আনিস আলমগীরকে নিয়ে, অন্য কোনো বিষয় আসলে এটা ছাড়া করাও মানে জটিল হয়ে যায়। আনিস আলমগীরকে রাতে বেলা নিয়ে গেল, এর মধ্যে তার ফ্যামিলির লোকজন আমাকে নানাভাবে টেলিফোন করেছে, জানতে চেয়েছে আপনি ঘটনাটা কি। এবং তারা আমার মানে আমি খুব বিস্মিত হয়েছি যে তার পরিবারের কয়েকজন আমাকে ফোন করে তারা বরং আমাকে নিয়ে চিন্তা করছে, বলতেছে যে আপনি নিরাপদে আছেন। তো এই যে আমরা আগে বলতাম না যে ভয়ের সংস্কৃতিটা কি জিনিস, যে আমাকে অ্যারেস্ট করেনি কিন্তু সবাই আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবারের মেম্বার যারা সবাই সবসময় আতঙ্কে থাকতো, এই বুঝি হয় এই বুঝি হয়। এই যে একটা কালচার তৈরি করা, মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, আমরা কি সেই জিনিসটা আবার দেখছি? মানে পুরো আনিস আলমগীর ঘটনাটাকে আপনি কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? এটা তো খুবই দুঃখজনক এবং উদ্বেগজনক ঘটনা, এবং খুবই আম, দায়িত্বহীন শিশু সুলভ কিছু কর্মকাণ্ড। আনিস আলমগীরের বক্তব্য নিয়ে পক্ষে বিপক্ষে আমি দেখছি টকশোতে বেশ ঝড়, তো ভালো, এটাই তো গণতন্ত্র। আমি আপনাকে প্রায় বলতাম যে আমি এখন টকশোতে যেতে চাই না, কারণ আমার কাছে এখন ওই শেখ হাসিনার আমি ডামি নির্বাচনের মতো মনে হয়। হ্যাঁ, তো কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে চ্যানেলগুলো তো আসলে কোনো নিজেরাই যেভাবে জন্ম নিছে পরাধীনতার ইয়ের থেকে, মানে বীজ থেকে, তো এরা তখনও পরাধীন, এখনো চরম ভাবে আরো পরাধীন। তো ওরা আর ওই ভিন্ন মতের লোকজনকে ডাকতে সাহস পায় না, একই মতের লোকজনকে ডাকে। আহ তো পরে নিজেরা নিজেরা একজন আরেকজনের সাথে পিঠ চুলকায়, পিঠ চাপড়ায়, এই ধরনের টক শো। তো এইগুলিতে আমি নিজে আর আগ্রহ বোধ করি না। তো তারপরেও যাই, আপনিও অনুরোধ করেন। তো এখন তার মধ্যে ব্যতিক্রম কয়েকজন, আপনি, তারপরে আনিস আলমগীর, তারপরে আমাদের আজিজ ভাই, কয়েকজন, এবং দেখি যে তুমুল বিতর্ক চলে, ভালো লাগে এটা, বিতর্ক গুলো। কারণ এইটুক যদি না থাকে তাহলে আর মানে গণতন্ত্র কি, ভিন্ন মত কি, কিসের আমরা নতুন করে আহ, আবার সংসদীয় গণতন্ত্রে আবার যাত্রা শুরু করব, সব দলকে নিয়ে যাত্রা শুরু করবো, কিসের কি? তো টকশো গুলো দেখলেই তো বোঝা যায় দেশের গণতন্ত্রের চেহারাটা কি। তো এখন আমরা যেটা দেখি, এটা তো সব একতরফা। আগে এক ধরনের একতরফা ছিল, আগে ছিল একটা কৃত্রিম, আর এখন মনে হচ্ছে রিয়েল একটা একতরফা। তো যাই হোক, তো তারপরে সোশ্যাল মিডিয়াতেও ঝড়, ওই আনিস আলমগীরের পক্ষে বিপক্ষে। তা আমি মনে করতাম সোশ্যাল মিডিয়া, আহ, তারপরে গণমাধ্যম, সবগুলোতেই এটা হচ্ছে গণতন্ত্রের একটা বহিঃপ্রকাশ। যেহেতু আগে একটা দমবন্ধ অবস্থা ছিল, তার থেকে মুক্তি পেল। এখন দেখতে ওর বাবা কোথায় কি। প্রথমে পান্নাকে নিয়ে আমি অনেকবার বিভিন্ন টকশোতে বলছি যে এটা তো চরম একটা অন্যায়। তাকে যেভাবে অ্যারেস্ট করা হলো, সে নিজে পুলিশ ডাকলো, তাকেই পুলিশ নিয়ে রাষ্ট্রবিরোধী মামলায় ঢুকাই দিল। এখনো আবু আলম মোহাম্মদ শহীদ খান আছেন সেখানে, সেও একটা ভিন্ন মতের লোক। শেখ হাসিনা আমলে তো এরা সুবিধাভোগী না, এরা তো ভিন্ন মত, আহ, ভিন্ন মতই প্রচার করতো। তারপরে কার্জন, সেও অ্যারেস্ট হলো, যাক সেও জামিন পাইছে। তো অ্যাটিটিউড গুলো তো ভালো না। যেটাই খান পান্নাকে নিয়ে যে ধরনের কথাবার্তা বলা হয়, তাহলে আমার কথা হলো, দেখেন, আওয়ামী লীগকে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পরাজিত করা হয়েছে, ঠিক আছে। এইটা হলো একটা একেবারে যারা প্রকৃতভাবে দুঃশাসন, তারপরে টাকা পাচার, দুর্নীতি, লুটপাট, তাদের একটা কবর রচনা হয়েছে। কিন্তু আওয়ামী লীগ তো শুধু আওয়ামী লীগ না, এটা একটা মতাদর্শ। এই মতাদর্শের অনেকে সমর্থক থাকবে যারা অপরাধ করেনি, কিন্তু যারা নির্মোহ ভাবে আওয়ামী লীগের ভাবাদর্শকে ধারণ করে। তা আমি মনে করি আনিস আলমগীর তাদেরই একজন। তো সে কোনো দুর্নীতি, লুটপাট, সুবিধাভোগী ছিল না। আমার মনে পড়ে না যে আনিস আলমগীর সরকারের ওই সময়ের কোন চ্যানেলের শীর্ষ কোনো কর্মকর্তা, এমডি, ডিএমডি বা সিও ছিল, এরকম কোনো পদ না। সে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাই করতো। তো এইরকম পর্যায়ের একটা মানুষ, যার ওই ধরনের আগের আমলের কোনো লুটপাটের ইতিহাস নেই, কথা বলতো, কথাই তো বলতো, আর তো কিছু না। যেখানে প্রাণ খুলে কথা বলার আহ্বান জানাইছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তো প্রাণ খুলে কথা বলতে যে আহ, তার অনেক শত্রু জন্ম নিছে, ভিন্ন মতের যারা, তারা কাউন্টার করছে। মানে এমনও তো, আমার সাথে যদি আনিস আলমগীর বসতো, তাহলে আমিও কিন্তু তার অনেক বক্তব্যের আহ, মানে কাউন্টার করতাম। আপনার সাথেও আমার কাউন্টার হয়েছে, হবে। কিন্তু তাই বলে তাকে অ্যারেস্ট করো,
তাকে যেভাবে যে কায়দায় অ্যারেস্ট করা হয়েছে, এই ধরনের অ্যারেস্টের ঘটনা 15 বছরে আমরা অসংখ্যবার দেখছি এবং অসংখ্যবার আমরা এটা প্রতিবাদ করছি। আপনি জিমনেশিয়াম থেকে, সে তো প্রস্তুত না, তাকে কি নোটিশ করছেন? সে কি মানে সে তো বাসায় ফেরার কথা অথবা অন্য একটা টক শোতে যাওয়ার কথা। আপনি কোন বলে আপনি তাকে নিয়ে গেলেন? আপনি আসছেন জিজ্ঞাসাবাদের আপনি তো ফোন করে বলছেন যে আলী সালাম সাহেব আপনাকে সাথে কথা বলতে চাই। তো সে কি পালাই যেত নাকি আসতো না? সে বলতো যে ঠিক আছে আমি ব্যস্ত আছি, আমি টাইমটা দিচ্ছি, ওই টাইমে আমি যাবো। তো যাইতো সে, আপনি কথা বলতেন। আর যদি মামলাই করতেন তাহলে আগে মামলা করেন। আপনি রাত্রে বেলায় 2টার সময় আপনি মামলা করলেন। এই ধরনের ঘটনা আমরা কি দেখিনি শেখ হাসিনার আমলে? শেখ হাসিনার আমলে যা যা মানে সেই অনিয়ম হয়েছে, যা যা দুঃশাসন হয়েছে, স্বৈরতন্ত্রের যে সমস্ত রূপগুলি আমরা দেখছি, আপনি এখন সেগুলি চর্চা করাটা কতখানি যুক্তিসঙ্গত? তাও ঘটছে একটা ইন্টারিম গভর্নমেন্টের সময়। এই দায় কেন নিচ্ছে ইউনূস সরকার? ইউনূস সরকার কি এর জবাবদিহি করতে হবে না? আপনি কি মনে করতে পারেন, ভাই আমি একটু থামাই, আপনি কি মনে করতে পারেন, আপনি তো অনেকগুলো অন্তর্বর্তীকালীন হোক এই ফরম্যাটের অনেকগুলো গভর্নমেন্ট দেখেছেন, শাহাবুদ্দিন সাহেব, লতিফুর রহমান অথবা হাবিবুর রহমান, হ্যাঁ অনেকগুলো গভর্নমেন্ট আপনি দেখেছেন। কোন এরকম অন্তর্বর্তীকালীন সরকার যারা থাকতে আসেনি, ক্ষমতা হস্তান্তর করার জন্য মধ্যবর্তী সময়ে এসেছে, এরকম কোন সরকারের আমলে এই ধরনের গ্রেপ্তার, এই ধরনের মানে গণমাধ্যমকে দমিয়ে রাখার প্রচেষ্টা আপনি কি এর আগে কখনো দেখেছেন? আমি কখনোই দেখিনি। আর মানে তত্ত্বাবধায়ক সরকার তো হয়নি, ইভেন অন 11 সরকারের সময় এরকম ঘটনা আমি দেখিনি। এটা একটা অদ্ভুত ধরনের, এটা বলে গণঅভ্যুত্থান। গণঅভ্যুত্থানটা কেন? স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে। তাহলে তো আরো মুক্ত গণতন্ত্র, আরো স্বাধীনতা থাকবে, মানবাধিকার আরো সুরক্ষিত থাকবে। আপনি এইটা যে মানবাধিকারটা লঙ্ঘন করলেন, আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের নাম করে আপনি আটক করলেন, গভীর রাতে যে মামলা দিলেন, এটা কি মানবাধিকার লঙ্ঘন না? এটা কি আন্তর্জাতিক যে সংগঠনগুলো আছে তারা যে বিবৃতি দেবে, তারা কি বিবৃতি দেবে না? আপনারা কি দেশে বিদেশে যাবেন না? তাদের মুখোমুখি হবেন না? আপনি দেশে হয়তো আপনাকে কেউ প্রশ্ন নাও করতে পারে, কিন্তু আপনি কি বিদেশে যাবেন না? আপনি মানে কোন ধরনের নজির স্থাপন করলেন? এমন একটা নজির দেখান যেখানে আপনি ওইটাকে পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট মানে অনুসরণ করবে। কোন নজিরই তো দেখানো যাচ্ছে না, আরো চেপে ধরছেন। এই ঘটনাগুলোর মধ্য দিয়ে আজকে কি হলো, মানে আমি নিজে আরো নিরুৎসাহিত হবো যে বাবা টকশোতে যাওয়ার দরকার নেই, আমি যতটা পারি আমার নিজের চ্যানেলে কথাবার্তা বলি। কারণ এটা আমার সাথে, এটা আমার জন্য এক ধরনের পেশা, এক ধরনের হচ্ছে নেশা, দুটোই আমার। তো আমি কি করবো, আমি নিজেও এখন সংকুচিত থাকবো। ওই আওয়ামী লীগ আমলে যেমন বিদেশে বিদেশে দৌড়ায় বেড়াচ্ছি, এখন আবার সেই পথেই আমাকে অবলম্বন করতে হবে। কি করবো? কারণ আপনি দেখা গেল যে আমি এয়ারপোর্টে নামবো, জিজ্ঞাসাবাদের জন্য আমাকে নিয়ে গেলেন, কি চমৎকার! আপনার ইচ্ছা, আপনি জিজ্ঞাসাবাদ করবেন, আপনার জিজ্ঞাসা থাকলে আপনি আমার কাছে আসবেন, আপনি আমার কাছে এসে জিজ্ঞাসা করবেন, আমার অ্যাপয়েন্টমেন্ট নেবেন, নিয়ে আমাকে জিজ্ঞাসা করবেন। আপনি আমাকে জিজ্ঞাসাবাদের নাম করে গাড়িতে করে, আপনার গাড়িতে করে কেন আপনি নিয়ে যাবেন? আপনার এই অধিকার আছে? কোন আইনের বলে আছে বাংলাদেশে? কোন ল এর কোন কোন ধারায় এই কথাগুলো লেখা আছে? আমি এটা আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছেও জিজ্ঞাসা করি যে আনিস আলমগীরের পুরো গ্রেপ্তারের এই প্রক্রিয়া সম্পর্কে আগে তো অনেক বক্তব্য দিচ্ছেন তিনি, অন্তত এইটার ব্যাপারে তার ফেসবুকে অন্তত উনি ব্যাখ্যা করে বলুন যে যেই প্রক্রিয়ায় আনিস আলমগীরকে আটক করা হলো, মানে তারপরে তার নামে মামলা হলো, এই ব্যাপারে তার একটা আইনগত একটা সে ব্যাখ্যা দিক। দেখ আমি আমি আর কিছু চাই, অন্তত এই একটা ব্যাখ্যা দিক, এটা আমি দাবি করি, আর কিছু চাই না। আনিস আলমগীরের জেল দিক, কি সন্ত্রাস বিরোধী আইনে যত বছর মানে বিচার করে তাকে দণ্ড দেওয়ার দরকার দিক, কিন্তু আমি অন্তত একটাই অনুরোধ থাকলো, আসিফ নজরুলের কাছ থেকে আমি এই প্রক্রিয়া সম্পর্কে একটা ব্যাখ্যা চাই। জি, আমি আরেকটা বিষয় বলতে চাই যে অনেকে বলছেন এরকম কথা, আমি এটা আপনি কি ভাবেন? অনেকে বলছেন যে যে এই যে হাজিকে হত্যা, মানে হত্যার চেষ্টা যেটা হলো আর কি, এই হত্যা প্রচেষ্টার যে ঘটনাটা, অনেকে অনেকের দিকে কিন্তু মানে আপনার ইঙ্গিত করছেন। এবং সবশেষে একটা বড় ঘটনা, বড় একটা ইঙ্গিত আসছে, সেটা হলো যে এই ঘটনায় আসলে বেনিফিশিয়ারি কি হচ্ছে, কার লাভ হচ্ছে, কার ক্ষতি হচ্ছে। যা লাভ হচ্ছে তার দিকে আমরা কি তাকাচ্ছি? এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু উঠছে। ঠিক এই সময় আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হলো। আপনার কি মনে হয় যে হাদির ঘটনা থেকে মানুষের নজর সরিয়ে দেওয়ার জন্য এই আনিস আলমগীরকে ধরে নিয়ে যাওয়া হলো?
দেখেন, আমি কিন্তু প্রথম থেকেই একটা কথা বলতেছি। আমি কয়েকটা ভিডিওতে উল্লেখ করছি, হাদি হাদিকে গুলিবিদ্ধ করার পর প্রথম দিকেই যে দুই একজন ছুটে গেছে ঢাকা মেডিকেলে, তার মধ্যে মির্জা আব্বাস অন্যতম। মির্জা আব্বাস বিএনপির একজন সিনিয়র নেতা। তাকে ঘিরে যে ধরনের আওয়াজ তোলা হলো, মানে এটা কি স্বাভাবিক? ওই সময় জীবন মৃত্যুর সাথে লড়ছে হাদি, হঠাৎ করে এই মানে ওই মানুষের ক্ষোভ আবেগটাকে বিক্ষোভে পরিণত হলো মির্জা আব্বাসকে ঘিরে। কারণটা কি? মানে আঙুল তুলে দেখানো যে মির্জা আব্বাস বা বিএনপি এই ঘটনা ঘটিয়েছে। তখন থেকে কিন্তু আমার কিন্তু মতলব মনে হলো যে এটা একটা মতলবী ঘটনা। তার দুদিন পরে দেখলাম ঠিকই মির্জা আব্বাস বলছেন যে যারা আমাকে ঘিরে কটূক্তি করছে তারা হাদির কেউ না, তারা অন্য কেউ। এই অন্য কেউ কারা? কারা তারা? এটাও তদন্তের কথা আমি বলছি, এটাও তদন্ত করা হোক। কেন খুব দ্রুত বেগে, তখনও হাদি কেবল ঢাকা মেডিকেলে গেছে, 1 ঘন্টা 2 ঘন্টা হয়নি, সাথে সাথেই স্লোগানটা তোলা হলো কেন মির্জা আব্বাসের বিরুদ্ধে? তার মানে হচ্ছে এমন কেউ ঘটনা ঘটিয়েছে যে এই ঘটনা নিজেদেরকে আড়াল করার জন্য, এই ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করার জন্যই এই স্লোগানটা দেওয়া হলো। এবং দেখেন, দুইটা ঘটনা, হাদির ঘটনার সাথে সাথে কিন্তু বিএনপি বুঝতে পারছে যে এটা বিএনপি মনে করছে যে একটা ষড়যন্ত্রমূলক ঘটনা। সেই জন্য সাথে সাথে তারা তাদের নেতা তারেক রহমান আসবেন বলে ঘোষণা দিছে। এত আগে ঘোষণা না দিলেও পারতো, কিন্তু ঘোষণা দিয়ে পরিস্থিতিটা তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, কারণ তারা বুঝতে পারছে যে পরিস্থিতি অন্যদিকে ধাবিত হচ্ছে। এই জন্য দেখেন, ওই দিন রাতের বেলায় ঘোষণা হলো 25 তারিখে তারেক রহমান আসবেন। নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো পরের দিনই এই ঘটনা ঘটলো। হাদি তো এমন তো না যে নির্বাচনী প্রচার প্রচারণা গণসংযোগ ওই দিনই মানে তফসিল ঘোষণার পরেই চালাচ্ছে, তা তো না, তার আগে থেকে চালাচ্ছে। তাহলে খুব সময়গুলি দেখেন, তফসিলের পরের দিন ঘটনা ঘটলো, এবং হয়তো তারেক রহমান আসবে বিএনপি এরকম একটা প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় ঘটনা ঘটায় পুরো পরিস্থিতিটা, যারা শুরু থেকেই নির্বাচন চাচ্ছিল না, বরং নির্বাচন চাইছিল বিএনপি চাইছিল খুব জোরের সাথে, বরং তখন বলা হচ্ছিল খুব তাচ্ছিল্য ভরে বলে যে বিএনপি আসলে ক্ষমতা চায়, এই কারণেই তারা নির্বাচন চায়। এই কথাটা এমন প্রচার প্রচারণা চালানো হলো যে বিএনপি তার যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এই দাবি থেকে সরে কিন্তু তারা চলে গেল ফেব্রুয়ারিতে। কিন্তু যারা চাইছিল না নির্বাচন, তারা কিন্তু বসে থাকেনি, তারা কিন্তু তৎপর ছিল। তারা চেষ্টা করছিল যে কোনোভাবেই যাতে ওই বিচার সংস্কার এইসব নাম দিয়ে নির্বাচন যাতে না হয়, কারণ নির্বাচন হলেই একটা দল ক্ষমতায় যাবে। এখন যে অনেকগুলো ক্ষমতার কেন্দ্র গড়ে উঠছে, সেই ক্ষমতাগুলোর আর দাম থাকবে না। সুতরাং আমি তারা আমি আপনাকে একটা জিনিস আমি আপনাকে একটা জিনিস একটা আপনাকে স্মরণ করিয়ে দিই, আপনি এটা আপনি খেয়াল করেছেন কিনা, যে আপনি যে কথাটা বললেন যে এই ঘটনাটা ঘটানো হয়েছে যে বিএনপি কে একটু বেকায়দায় ফেলানোর উদ্দেশ্যে। এটা আমি কি করে বলি, যে যখন আমি একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওতে এই হাদিকে গুলি খাওয়ার পর যে রিক্সায় করে নিয়ে যাওয়া হচ্ছিল হাসপাতালের দিকে, তখন কেউ একজন, আমি জানি না কে, একজন এটাকে ভিডিও লাইভ করছিল ফেসবুকে। সেই ফেসবুকে লাইভ যদি আপনি দেখেন, সে বারবার একটা কথা বলছিল, আমি 4-5 বার শুনলাম তার মুখে একটাই কথা। সে হলো যে হাদি ভাই ঢাকা 8 আসনে নির্বাচনে দাঁড়ানোর কারণে আচ্ছা। তার উপরে আক্রমণ চালানো হচ্ছে। আপনি এটা খেয়াল করেছেন কিনা জানি না। তো আপনি একটা কথা ভাবেন তো, আপনার বন্ধু গুলি খেয়েছে, তাকে নিয়ে আপনি হাসপাতালে যাচ্ছেন, তখন কি আপনি এই কাজগুলি করবেন? তখন কি আপনি ভিডিও করবেন এবং সেই ভিডিওতে আপনি এগুলো বলবেন, এই সমস্ত রাজনৈতিক বক্তব্য দেবেন, এবং এমন এমন বক্তব্য দিবেন যে বক্তব্যের মাধ্যমে ইঙ্গিত যাচ্ছে যে এই কাজটা বিএনপি ঘটিয়েছে? এটা কি তার মানে কি যারা করছে তারা খুব সুপরিকল্পিত ভাবে এই কাজগুলি করছে? এই তথ্যটা প্রচার করতে হবে যে বিএনপি এই কাজটা ঘটিয়েছে। তো এটা আপনার কাছে কি, আপনি এটা খেয়াল করেছেন কিনা, কি বলবেন? না, মিলে 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 যাচ্ছে তো যে ইউনূস সরকার ক্ষমতা নেওয়ার পর প্রথম যেটা হয় যে, যেহেতু একটা মানে আহ, একটা একটা সরকার পতন ঘটছে, সেই সরকার দেশ থেকে পালায় গেছে, একটা ধ্বংসস্তূপ, মোট কথা একটা
রাজনৈতিক বিপর্যয় ঘটছে। সে বিপর্যয়ের পর প্রথম যারা দায়িত্বটা নেয় মানে সাময়িক কালের জন্য, তারা প্রথমেই দেখেন একটা সামরিক মানে যদি জেনারেল ক্ষমতা দখল করে, ক্ষমতা দখল করেই কিন্তু সে প্রথম যে ভাষণটা দেয়, ভাষণে থাকে যে আমি 6 মাসের মধ্যে নির্বাচনটা দেব। তার মানে আপনি একটা একটা ডেডলাইন থাকে যে 6 মাসের মধ্যে নির্বাচন দেব। তো আমরা একটা পট পরিবর্তনের পর আমরা সেই ডেডলাইনটা পাইলাম না। বলা হচ্ছে যে সংস্কার বিচার পর তারপরে ওই কম সংস্কার চাইলে, এটা অবশ্য অনেক পরে বলা হলো, কম সংস্কার চাইলে ডিসেম্বর, বেশি সংস্কার চাইলে জুন। মানে নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ না, অথচ দেশটা কিভাবে চলবে, কেমনে চলবে, বিদেশিরা কার সাথে কন্ট্যাক্ট করবে, কার সাথে চুক্তি করবে। কারণ এটা তো আপনার ধরেন একটা কি বলবো, একটা এটা তো একটা একটা বাণিজ্যিক বিষয়, যে আপনি অন্য কূটনীতি, বাণিজ্য, আন্তর্জাতিক সম্পর্ক কে কার সাথে মেনটেন করবে। আচ্ছা, আপনি কি কোনো ওই ধরেন সুদানের এখন যে আধা সামরিক বাহিনী ক্ষমতা দখল করে বসে আছে, ওই সরকারের সাথে আপনি কি চুক্তি করবেন, নাকি আপনি অপেক্ষায় থাকবেন যে সুদানে একটা নির্বাচন হোক, নির্বাচিত সরকার আসুক, তখন তার সাথে আপনি যাবেন? আপনি তো ওইটার জন্যই অপেক্ষা করবেন। তো এইটাও তো তাই, আপনি বাংলাদেশে এখন গভর্নমেন্ট কি না, গভর্নমেন্ট নেই, এখন একটা পতন ঘটছে, একটা অভ্যুত্থান হয়েছে, একটা নির্বাচন হবে তারপর। কিন্তু আপনি দেখেন গ্যাপটা কত সময় রেখে দিলেন, এবং প্রথম থেকেই মানে নির্বাচন বিরোধী একটা আওয়াজ। কারণ কি? কারণ আপনি জানেন নির্বাচন হইলে যেহেতু আওয়ামী লীগ নাই, বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে। তফসিল ঘোষণার সাথে সাথেই দেখেন সেই আবারও সেই একই অবস্থা, অনেক কষ্ট করে, অনেক সাধনার পর কিন্তু একটা তফসিল আসলো, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণা হলো। কিন্তু এটাও বোধহয় অনেকের পছন্দ হয়নি। আবার তারেক রহমান 25 তারিখে ফিরবে, আসার একটা আওয়াজ শোনা যাচ্ছে, তফসিল ঘোষণা হয়ে গেছে, এখনো এটাকে ব্যাহত করার জন্য আর একটা ঘটনা। এবং আমার মনে হয় যে সর্বশেষ আনিস আলমগীরের ঘটনাটা, এই ঝড়ের মধ্যে ঢোকানোর অর্থটা হলো যে ওই হাদির ঘটনাটাকে চাপা দিয়ে আরেকদিকে ডাইভার্ট করা, এবং কাদেরকে খুশি করা হলো, সেই উগ্রবাদীদের যারা দেশে একটা অশান্তি চায়, যারা দেশে একটা নিয়মিত। কিন্তু এই হাদিস সহ আমরা এই চ্যানেলে কথা বলেছি, আমরা আমাদের মতো করে বিশ্লেষণ করেছি। এই মুহূর্তে আপনার কি মনে হচ্ছে, মানে সুবিধা কাছে বিপ্লবীরা জীবন রক্ষার আবেদন করবে? কি মনে করেন আপনি, কিভাবে দেখছেন বিষয়টা? ধন্যবাদ কনক ভাই। আমি আসলে আপনি যে কথাগুলো বলছিলেন, আমি আমার পক্ষে বান্না ভাই জানেন, কারণ আমরা আসলে আমি, বান্না ভাই, হাদি ভাই আমরা একসাথে একটা কাজ করেছিলাম, যার কারণে আমাদের সেই সময় থেকে আমাদের সম্পর্কটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে আমার পক্ষে আসলে আবেগ ধরে রাখাটা খুব মানে মুশকিল হয়ে যাচ্ছে। আমি নিজেকে খুবই শক্ত মনের মানুষ হিসেবেই আমি সবসময় জানি, কিন্তু আমার পক্ষেও আসলে এই ধরনের পরিস্থিতিতে আবেগ ধরে রাখাটা খুব কষ্টের হয়ে যায়। আমি সর্বশেষ আপনার চ্যানেলে শেষ যে 2 বার এসেছিলাম, 2 বারই আমাদের আমাদের সাথে হাদি ছিলেন। এই জুলাইতে আমি ছিলাম, সাথে রওশন আপা ছিলেন, হাদি ছিলেন, এবং তার আগে সম্ভবত ডিসেম্বরে আমাদের যেই গানটা আমি, হাদি ভাই, তারপরে বান্না ভাই এবং আমাদের রাহাত শান্তনু ভাই, আমরা 4 জনে মিলে যে গানটা তৈরি করেছিলাম, সেই গানের একটা প্রমোশনের জন্যই আমরা আপনার চ্যানেলে এসেছিলাম। তো আজকে আমি আবার আপনার চ্যানেলে এসেছি। আমি এসেছি, আমার সাথে বান্না ভাই আছে, কিন্তু আমার হাদি ভাই নাই। এটা আমি আসলে আমার আমার চিন্তা করতে আমার 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 ভেতরটা খুব আমার মোচড় দিয়ে উঠছে আরকি। ফুয়াদ এরকম কিছু, কিছু মানুষের ব্যাপারে তো স্পেসিফিক ইনফরমেশন ছিল। তারা সেটা জানিয়েছিল। বিভিন্ন জায়গাতে অথরিটিকে তারা জানিয়েছিল সরকার কি ব্যবস্থা নিয়েছে। আপনার মনে আছে কিনা জানি না, 2002 সালে সম্ভবত যখন ওই যে ডক্টর হুমায়ুন আজাদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন হামলা হলো, এরপরে কিন্তু এরকম অনেক মানুষকে, তখন বিএনপি সরকার ক্ষমতায়, এরকম অনেক হাই প্রোফাইল মানুষজনের কাছে সরকার থেকে প্রোঅ্যাক্টিভলি পুলিশ সিকিউরিটি পাঠানো হয়েছে। হুমায়ুন আহমেদ নিজে এটা নিয়ে গল্প লিখেছেন। উনি উনার যে স্বভাব, উনার যে উনি যেরকম হিউমার নিয়ে খুবই মজা করে লেখেন, উনি সেভাবেই লিখেছিলেন খুব মজা করে। একটা আমার গল্প, ওনার সেই বইটার নাম মনে নাই, বাট উনি একটা বইয়ে লিখেছিলেন যে উনি একদিন উনার বাসায়, যে দক্ষিণ হাওয়া যে বাসায় ঢুকে দেখেন একজন আগন্তুক বসা। উনি জিজ্ঞেস করলেন যে আপনি কে? উনি বললেন যে স্যার, আমাকে ডিএমপি থেকে পাঠানো হয়েছে, আমি আপনার সাথে গানম্যান হিসেবে থাকবো। এই রকমের প্রোঅ্যাক্টিভ ব্যবস্থা তো আছে বাংলাদেশের নজির, এই বিএনপি গভর্নমেন্টই নিয়েছিল।
তো আজকে এত বিপুল জনসমর্থন, তথাকথিত জনসমর্থন নিয়ে যে আমরা যেই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসালাম, তাদের সেই প্রোঅ্যাক্টিভনেসটা কোথায়? যেখানে তারা স্পেসিফিক্যালি জানতো যে এইরকম কিছু মানুষের লাইফ রিস্ক আছে, তারা কি ব্যবস্থা নিয়েছিল আমরা জানতে চাই। আর এটা যে আজকে হাদিকে দিয়ে শুরু হয়েছে, কালকে যে এটা আরেকজন হবে না, সেটার কি কি গ্যারান্টি আছে? আমরা এই জিনিসটা সরকারের কাছে মানে আমরা জানি না। এখন ওনারা এত কিছু করছেন, কি 16ই ডিসেম্বরের প্যারেডে হাদির ছবি হেলমেটের মধ্যে এঁকে বিডিআর চেয়ারম্যান জাম্প করবেন, ভাই এগুলা করে কি লাভ? আজকে আপনি প্রধান উপদেষ্টা ওনার ফেসবুকের পেজে হাদির কবিতা আবৃত্তি শেয়ার করছেন, করে কি লাভ? যখন আপনার কাছ থেকে তো এটা তো আপনার কাছ থেকে তো এটা আমরা চাই না। আমরা তো চেয়েছিলাম যে আপনি এই মানুষগুলোর নিরাপত্তা নিশ্চিত করবেন, সেটা কোথায়? মানে সাফায়েত ভাই, ওই যে ধরেন ওই যে মানে নিশ্চয় আওয়ামী লীগের সন্ত্রাসী ধরা পড়ে নাই। আচ্ছা, এই আর না না, এই যে নিরাপত্তা ইস্যু যেটা কনক ভাই, জি আমি জি সরি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। এই যে নিরাপত্তা ইস্যুতে আপনি নিজেও তো যুক্তরাষ্ট্রে থাকেন, আপনি জানেন যে এখানে মাহফুজ উপদেষ্টা যে মাহফুজ আলম এসেছিল, নিউ ইয়র্কে তার উপরে হামলা হয়েছে। যখন ইউএনজিএ জেনারেল অ্যাসেম্বলির জন্য যখন তাসলিম জারা আক্তার তারা যখন আসলো, তাদের উপরে হামলা হয়েছে। এবং এগুলা আমাদের গাফিলতিটা কাদের? সরকারের লোকজনদের গাফিলতি, এমবাসির লোকজনদের গাফিলতি, সরকারের রন্ধ্রে রন্ধ্রে আমরা গাফিলতি দেখছি। এটার এগেনস্টে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? একটা কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। না, ওই তো ধরেন ইউএনজিতে যে ঘটনা ঘটলো সেই ঘটনার পরে ওই যে আমাদের এরা তো সবাই এখনো বহাল তবিয়তেই আছে, এবং ইউএনজির এখানে তো ছাত্রলীগের ছেলেকে হায়ার করে আনা হয়েছিল আহ, মানে পরিকল্পিত ভাবেই মনে হয়। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে ধরেন আপনি গত 16 মাসে ছাত্রলীগের আওয়ামী লীগের একটা দুর্বৃত্ত ধরা পড়লো না, কিছু মানে মন্ত্রী এমপি ছাড়া। আপনার কাজটা কি করলেন আপনি? এই যে যে ছেলেটার ব্যাপারে বলা হচ্ছে যে এই হচ্ছে সম্ভাব্য মানে হত্যা চেষ্টাকারী, সে গত নভেম্বরে 2টা অস্ত্রসহ অ্যারেস্ট হইল। সে ফেব্রুয়ারির মধ্যে কিভাবে বের হয়ে গেল? মানে ডাকাতি এবং 2টা অস্ত্র, এই 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 অভিযোগের পরে সে 3 মাসে জামিন পাওয়া সম্ভব ভাই বাংলাদেশে? কিভাবে হয়েছে এটা? এটাকে ল মিনিস্ট্রি ইনভলভমেন্ট নাই আপনি মনে করেন? আইনজীবী, বিচারক একটা চক্র এখানে কাজ করে নাই আপনি মনে করেন? তো আমরা কি এই জন্য এদেরকে বসাইছি নাটক দেখার জন্য? তো এখন মানে আমি বান্না ভাই একটু আপনি একটু আপনার আপনার ইয়েটা একটু শেয়ার করেন, কারণ আপনি নিজে জুলাই বিপ্লবের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন, মাঠে ছিলেন, আহ, রাজপথে যেমন ছিলেন, আপনার কাজের মাধ্যমে ছিলেন। তো কি মানে আমরা কি এই জন্য এদেরকে বসাইছি ক্ষমতায় এইসব দেখার জন্য? তো শুধু কয়েকটা গালির কথা উল্লেখ করে, হ্যাঁ, যেভাবে হাদির ইমেজকে নষ্ট করা হয়েছে, আপনি দেখেন কয়েকটা গালি বলে যে হাদি কথায় কথা বলে, হাদি স্ল্যাং বলে। হাদি স্ল্যাং কাকে বলে? একজন গণহত্যাকারীকে বলে, একটা গণহত্যাকারী দলকে বলে, কিছু অসভ্য ইতর জানোয়ারকে বলে, যারা গত 17 বছর এই দেশটাকে একটা করদ রাজ্য বানায় রাখছিল আরেকটা দেশের, যারা ভারতের গোলাম বানায় ফেলছিল, তাদেরকে হাত গালিগালাজ করতো। এটা কি অন্যায়? আমি কি, আমার ভাইকে তুমি মারছো, আমার বোনকে তুমি মারছো, আমার দেশটাকে তুমি পরাধীন করছো, সার্বভৌমত্ব নষ্ট করছো, আমি একটা গালি দেওয়ার অধিকার রাখি না? আমি গালি দিলে আমি তার থেকেও নিকৃষ্ট হয়ে যাই। সোশ্যাল মিডিয়াতে একটা খুন আর একটা চুরিকে আপনি চাইলে পাশাপাশি একই পাল্লায় মাপায় নিয়ে আসতে পারবেন যদি আপনি সেটাকে প্রপারলি ক্যাম্পেইন করেন। একটা গণহত্যাকে আর চুরিকে পাশাপাশি এমন ভাবে ক্যাম্পেইনিং করবেন যে চুরিটা মনে হয় কম বেশি অপরাধ, দেখবেন যে গণহত্যাটা নিচে চলে গেছে, চুরিটা উপরে চলে আসছে। এদের মুখ দিয়ে, আপনি বেশিরভাগ ক্ষেত্রে দেখেন এদের মুখ দিয়ে এখন কিন্তু জুলাইয়ের গল্প বের হয় না, জুলাই যোদ্ধাদের কথা বের হয় না। অবশ্যই আমরা প্রত্যেকে নির্বাচন চাই, এই দেশের স্থিতিশীলতার জন্য খুব দ্রুত নির্বাচন দরকার, কিন্তু আপনি এই আইন শৃঙ্খলার মধ্য দিয়ে, এই পরিস্থিতির মধ্য দিয়ে আপনি নির্বাচন কি করে করবেন? এইটা তো কোনোভাবেই আপনি পসিবল করতে পারবেন না। তাহলে তো রক্তগঙ্গা হবে এই দেশে, না আবারও ওইটা এখন রক্তগঙ্গা। বান্না ভাই, আমি যদি আপনার সঙ্গে যোগ করি, আমরা দেখলাম যে ওই যে জাতীয় ঐক্যমত্য কমিশন করলো, বিদেশি নাগরিকদেরকে নিয়ে বসাই দিল, এরা এক একজনের এক এক ভাব, এক এক রকমের এক এক কিছু। যেদিন জুলাই সনদ স্বাক্ষর হবে সেদিন জুলাই বিপ্লবীরা লাঠিচার্জের শিকার হইল।
তারা যে দাবি করলো সেই দাবি এই স্বাক্ষরের 2 ঘন্টা আগে যায় তারা এটা কারেকশন করে ঠিক করে দিল। তো নির্বাচনের আগে ধরেন সন্ত্রাসী দমন, সন্ত্রাসী গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার কোন ধরনের তৎপরতা আছে? কিচ্ছু নাই। তারপর আপনি যে জায়গাটা ইঙ্গিত করলেন, ফ্যাসিস্টদের দোসররা সব এখন মিডিয়া কন্ট্রোল করতেছে, সবাই বসা, সবাই জাস্ট নানা কৌশলে চলে গেছে। আপনি তো আরো ভালো বলার কথা, একটু আপনার কাছ থেকে আর কি শুনি আমরা। আমি মিডিয়া, তারপরে হচ্ছে নাহিদ, এই দুইজন তো দুইটা ফিগার। নাহিদেরটা আমি অতটা বলবো না, আমি মাহফুজ সাহেবেরটা বলবো। পুরোপুরি একটা ব্যর্থ উপদেষ্টা, অ্যাবসলুটলি ব্যর্থ একটা মানুষ, অ্যাবসলুটলি। কোনো একদিন আয়নার সামনে দাঁড়ায় লজ্জা পাওয়া উচিত তার, বেশরম। এবং আমি শুধু মাহফুজের কথা বলতেছি কেন, জি, প্রত্যেকটা উপদেষ্টা যারা এই যে আমাদের ভাইদের রক্তের উপরে আজকে হাদি ফাইট করতেছে, এই হাদি তোমাদেরকে সেভ করছে, এই হাদি তোমাদের পক্ষে বারবার বয়ান উৎপাদন করছে, বারবার তোমাদেরকে সেভ করছে, বলছে আমাদের সরকার, আমাদের সরকার, আমাদের সরকার। দেখেন ওদেরকে এতটা বইলেন না। আচ্ছা ঠিক আছে, সে গালি দিয়ে আবার সেটাকে সে সলভ করছে, একটা খারাপ কথা বলছে আবার এটা একটা ভালো কথা বলছে, বলে সবসময় সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করছে। এই হাদি সবসময় তোমাদের ভ্যানগার্ড হয়েছিল। এই হাদিকে তোমরা মিনিমাম প্রোটেকশনটুকু দিতে পারো নাই। তোমরা লজ্জা, তোমাদের ঘুমাও কিভাবে তোমরা রাতের বেলায়? লজ্জা করো না বাসায়? যখন বাসায় ফিরিস তোরা, তখন তোদের বাবা মার দিকে তাকাইলে তোদের লজ্জা করে না? তোর সন্তানের দিকে তাকাইলে তো লজ্জা করে না? হাতির বাচ্চাটার বয়স মাত্র 10 মাস। না ওইটাই বান্না ভাই, ধরেন এটাই তো আমরা বলতে চাচ্ছি যে ধরে হাতির নিলাম। বাচ্চাটা মাত্র বাবা বাবা বলা শিখছে, প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে বাবাকে ডাকে। হ্যাঁ, তো আপনি যেটা বলছিলেন ধরেন এই যে ইউনুস, আসিফ নজরুল, রেজওয়ানা বলেন বা অন্যান্য যারা আছে বয়স্ক মুরব্বী, মানে অকর্মণ্য লোকজন, এদের কথা ধরেন আমরা একদিকে রাখলাম, কিন্তু জুলাইয়ের প্রতিনিধি তো 3 জন ছিল না? নাহিদ, আসিফ, মাহফুজ, তাদের ভূমিকা কি ছিল? তারা কি জুলাই বিপ্লবে যারা আহত তাদের পাশে ছিল? শহীদ পরিবারের পাশে ছিল? যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে তাদের পাশে ছিল? আসিফের পিএস এর বিরুদ্ধে 100 কত কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তো এটা কি উপদেষ্টা জানে না? উপদেষ্টা জানা ছাড়া এটা সে কামাইতে পারছে? সে যদি ভাই 100 আমি আজকে একটা কথা লিখছি, সেটা হচ্ছে আজকে যদি আমার লজ্জা হইতেছে না যে সেও এটার জন্য দায়ী, সেই খুনের পিছনে সেও একজন পরোক্ষ ভূমিকা নিছিল, তার ভূমিকা আছে পরোক্ষভাবে। সে হয়তো ডিরেক্টলি ইনভলভ না, কিন্তু সেও তো তারই কোন এক পাপের শাস্তি আজকে পাচ্ছে হাদি, এই স্বরাষ্ট্র উপদেষ্টা, এই আইন উপদেষ্টাদের। আমার 10,000, আপনি 20,000, 15,000, 1 লক্ষ আনিস আলমগীরের পাছার মধ্যে দিয়ে যদি আপনি 12 ঢোকান, আমার কি যায় আসে? আমার হাদি ভাই ফেরত আসবে। শুধু আই ওয়াশ। হাসিনা যা করতো সেম ফর্মুলা। আপনি দেখেন হাসিনা যখন একটা ক্রাইসিসে পড়তো, হাসিনা একটা ফালতু জিনিস নিয়ে আসতো, একটা ডাইভার্ট করতো, ক্রিকেট ম্যাচ ফেলাইতো, এই ফেলতো সেই ফেলতো, একটা সাকিব আল হাসানের একটা কন্ট্রোভার্সি, মাশরাফির কন্ট্রোভার্সি, অমুকের কন্ট্রোভার্সি, অমুক নায়িকার কন্ট্রোভার্সি, কে কার সাথে ভেঙে গেছে, সব গল্প নিয়ে আসতো সামনে। হিরো আলম কি করছে, কটা ঝাঁপ দিছে, কটা লাভ দিছে, কে ডিগবাজি দিছে, এইসব আলাপ। একদম সেম ওয়েতে আপনি দেখেন এটা ভেবে কি আলাপ হইতেছে। আনিস আলমগীরকে কালকে ধরে নিয়ে গেছেন আপনারা, এটা আমাদের কি বালটা ছেড়ে গেছে আমারে বলেন? আমাদের কি বালটা ছেড়ে গেছে? কি যায় আসবে আমাদের? আমার হাদি ভাই ফেরত আসবে? আমরা অপরাধীকে দেখতে চাই আমাদের চোখের সামনে। তোদের দায়িত্ব এটা, তোরা আমার ভাইয়ের হত্যাকারীকে যারা হত্যা করার চেষ্টা করছে যারা, তাদেরকে তোরা নিয়ে আসবি, এটা তোদের রেসপন্সিবিলিটি। চোর পালায় যাওয়ার পরে তোরা গল্প বানাচ্ছিস, তোরা আমাদেরকে বলতেছিস কিভাবে পালাইছে, এই গল্প শুনতে চাই আমরা। আমরা কেউ মৃত্যু ভয় করি না ভাই, একটা কথা স্ট্রেট ফরওয়ার্ড আমি বলি। আমি মাহফুজ রশিদ বান্না, হাদি ভাই যে স্পিরিটে বিশ্বাস করে, আমি বান্না সেই স্পিরিটে বিশ্বাস করি। আমরা স্পিরিচুয়াল ব্রাদার্স, আমরা কেউ মৃত্যু ভয় করি না। আমার মৃত্যু যদি হয় এমনিই হবে, যদি আল্লাহ রেখে রাখে। আমার একটা বুলেটেই আমার মৃত্যু আছে, আমি সেটা নিতে রাজি আছি, কিন্তু আমি হার মানতে রাজি নাই। আমি কোন ইতর বদমাইশের কাছে আমি আমার বিবেক বিক্রি করবো না, এবং তাদের পক্ষে কোনোদিন উৎপাদন করবো না কোনো বয়ান। এই উপদেষ্টা শুয়োরের বাচ্চাগুলা, এই শুয়োরের বাচ্চা এগুলো একটা জানোয়ারের বাচ্চা। লজ্জা করে না তোদের?
ঘুমাস কি করে রাতের বেলায় তোরা? জাতির কাছে কিভাবে মুখ দেখাস তোরা? কাদের রক্তের উপরে বসছিস? কোন চেয়ারে বসছিস? সেই রক্তে কি আমাদের, সেই চেয়ারে কি আমার ভাইদের রক্ত, আমার বোনদের রক্ত লাগানো নাই? ওই চেয়ারে কি রক্ত দেখিস না তোরা? না ওইটাই বান্না ভাই, ধরেন যেটা আমরা বলতে চাচ্ছি, এখন বিপ্লবীরা এখন বিপ্লবের সুবিধাভোগী এইসব অপদার্থ উপদেষ্টাদের কাছে যে জীবন ভিক্ষা চায়, এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা। এবং জীবন ভিক্ষা শুধু আল্লাহর কাছে চাই। না জীবন না যদি ভিক্ষা পেতেই জীবন হয় ভিক্ষা মানে আল্লাহর কি, কাছে জীবন চাবো। জীবন ভিক্ষা মানে কি, ধরেন পরিবারগুলো তো আর ওই স্পিরিট, বা অনেকে তো মনে করেন, অনেকে মনে করে জাস্ট নিরাপত্তা বিধান করা আর কি, তাদেরকে সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া, বিপ্লবীদের পক্ষে থাকা, সেটা তো থাকছে না। এবং আমি যদি আপনাকে বলি যে মানে এগুলা কি বলবো ভাই, মানে ইউনূস সাহেব কি বিপ্লবের পার্ট ছিল? মানে উপদেষ্টা পরিষদে কয়জন বিপ্লবের পার্ট? ইউনূস সাহেব তো দেশের গন্ডগোল দেখে উনি ফ্রান্স চলে যাওয়ার প্ল্যান করতেছিল, মানে ফ্রান্স থেকে ব্রাজিল চলে যাওয়ার প্ল্যান করছিল, যে আমি আর দেশে যাব না, দেশের পরিস্থিতি ভালো না। তো ওনারে আইনে আপনি যদি বসায় দেন, উনি এটার কি বুঝছে? আসিফ নজরুল্লাহ তো উভয় দিকে খেলে 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 বহুত রকমের ধান্দা পানি করছে। তো আমাদের এই যে মাহফুজ তথ্যের দায়িত্বে, নাহিদ ছিল তথ্যের দায়িত্বে, এই ছেলেগুলা যারা উপদেষ্টা হইল, ক্রমাগত বয়ান তৈরি করছে আওয়ামী মিডিয়া, ফ্যাসিস্ট মিডিয়া, জুলাই বিপ্লবীদের বিপক্ষে, হাদিদের বিপক্ষে। আমরা যখন বলছি তখন আমাদেরকে আবার এটাকে অন্যভাবে পোর্ট্রেট করার চেষ্টা হয়েছে। তো এগুলো কেউ কন্ট্রোল করতে পারলো না, এগুলো কেউ দেখলো ভাই না। দেখেন ভাই, আমাদের এই যে যখন এই যে আমি একটা ঘটনা শুনছি এরকম যে ওরই কাছে, মাহফুজের কাছের কিছু ভাই ব্রাদার, ওর বন্ধু বান্ধব লেভেলের বা কাছাকাছি, তারাই বলছিল যে আমরা কিছু লিস্ট করে ফেলি যে কারা কারা আসলে ফ্যাসিলিটির দোষ ছিল মিডিয়ার, কারণ তাদেরকে আসলে আমরা চিহ্নিত করার জন্য অ্যাটলিস্ট মানুষের সামনে তাদের নামগুলো দিয়ে দিয়ে আমরা বলে দিই যে এই মানুষগুলো হচ্ছে সেই মানুষগুলো যারা হচ্ছে হাসিনাকে ফ্যাসিস্ট হইতে, এরকম গণহত্যাকারী হইতে, এই রিজিমকে টিকায় রাখতে সাহায্যের ভূমিকা করছে, মানুষকে চেনায় দেওয়া, দ্যাটস ইট। নাম এক প্লিজ। মাহফুজ নাকি, আমি শুনছি যেটা সেটা বলতেছি, মাহফুজ নাকি বলছে আপনাকে আরেকটা কি বলে শাহবাগ বানাইতে চান। এটা কোন রিপ্লাই? এটার সাথে শাহবাগ বানানোর কি আছে গান্ডু? এটা মানে কি কি এটা? যদি সে বলে থাকে এটা, তাহলে আমি এই স্ল্যাংটা তো আমার এটা ভ্যালিড না না, পুরোপুরি। এটা বলছে ভাই, এটা বলছে। তারে আপনার হচ্ছে ইউনূস সাহেব নিজেরে পোক্ত করার জন্য মেটিকুলাস ডিজাইন ফিজাইন এইসব বলে বহুত কিছু বানাইছে। মাহফুজ যা নয়া বন্দোবস্ত, হ্যান বন্দোবস্ত, ত্যান বন্দোবস্ত, কিছু ভারী ভারী শব্দ বলে মানুষকে আসলে বিভ্রান্ত করছে। আমাদের মধ্যে সবচেয়ে বেশি বিভাজন তৈরি করার মানুষটা আপনি দেখেন, শুরুতে সে বিএনপি নিয়ে খারাপ কথা বলছে, বিএনপি নিয়ে কিন্তু কন্টিনিউসলি খারাপ কথা বলছে একদম শুরুর দিকে, আপনি মনে রাখেন, আমি নিজে সাক্ষী, আমাকেই তো বলছে বান্না ভাই বিএনপি যা করতেছে, বিএনপি এটা এগুলো সব বিএনপি, এগুলোর পিছনে সব বিএনপি। তখন একটু দেশে অরাজকতা চলতেছিল ওই যে বিভিন্ন কলেজ গুলাতে, একটা ব্যাপারটা বুঝেন তো না, আমার ব্যক্তিগত ভাবে কিন্তু সে বলছে, সে করতে পারবে না, সে মানে বলছে যে বিএনপি এটা করছে। সে তখন জানতো না যে আমি বিএনপির সাপোর্টার বা আমি বিএনপি পছন্দ করি, আমি বিএনপি ভালোবাসি, আমি জিয়াউর রহমান, আমি খালেদা জিয়া, আমি তারেক রহমানের বিএনপি করি। সেটা সে জানতো না, দেখে হয়তো আমার বলছে। এখন তারপরে কয়েকদিন পরে দেখি যে বিএনপির গালি বাদ দিয়ে সে জামাতের গালি দেয়, আবার সবগুলা জায়গা, তারপরে একটা হুজুরদের গালি দেয়, তারপর কিছুদিন পরে সেকুলারদের গালি দেয়। এক একটা সময় সে বিভিন্ন ধরনের মানুষদেরকে গালি গালাজ, মানে গালিকে বলতে আমি ওই অর্থে বলতেছি না যে আমি যে অর্থে স্ল্যাং বলতেছি সেটা না, যে শত্রুতা উৎপাদন করছে প্রতিবার। এই যে বিভাজন তৈরি করলো আমাদের মধ্যে, এই বিভাজন তৈরিতে এই তৈরির পরে কিন্তু আজকের এই পরিস্থিতি দেখেন, সে কিন্তু চলে গেছে, সে হয়তো বিদেশ চলে যাবে, আমি যদি শুনতেছি সে হয়তো বিদেশে পড়াশোনা করতে যাবে। এই এখন পড়াশোনা করতে যাবে না কি করতে যাবে, আমি আপনার প্রোগ্রামের মাধ্যমে একটা কথা আজকে বলতে চাই, মাহফুজের ভাই ঠিক কতবার বিদেশে গেছে গত 1.5 বছরে, সেটার একটা হিসাব আপনারা বের করেন, অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। না, মাহফুজের ভাইকে নিয়ে তো অলরেডি বিদেশি একজন, ওই যে বনি আমিন, তার কমপ্লেনই করলো যে তার হ্যাঁ, আমি তো বলি, আমি তো বলছিনি, আমিও আবার বললাম এখানে। তো আমি আসছি বান্দা ভাই, আবার আপনার কাছে আসছি। আমি আপনাদের দুজনকে একটা দুটা সংবাদ দেখাতে চাই আগে। একদম প্রত্যেকটা লেভেলের যদি ইনফরমেশন তাদের কাছে থাকে, তার মানে এতটাই যদি তাদের স্ট্রং নেটওয়ার্ক হয়, তাহলে তারা তাহলে তারা এদেরকে আটকাতে পারে না কিভাবে? আজকে ইন্ডিয়ার সাথে আমাদের এই মানে 5ই আগস্টের পর থেকে আমাদের কূটনৈতিকভাবে এত সমস্যা, তারা ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না, তারা মেডিকেল ভিসা দিচ্ছে না, এত রকমের সমস্যা। তাহলে যদি এখন এরা এই ধরনের ক্রিমিনাল গুলাকে ঠিকই দিচ্ছে, তাহলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করছে? হোয়াট এক্স্যাক্টলি আর দে ডুইং?
আমরা যে একজন অথর্ব পররাষ্ট্র সচিবকে পররাষ্ট্র উপদেষ্টাকে বসিয়ে রেখেছি, উনি কি করছেন? একজন একজন তথাকথিত নিরাপত্তা উপদেষ্টাকে আমরা বসিয়ে রেখেছি, যিনি অজিত দোভালের সাথে মিটিং করছেন, উনি কি করছেন? উনি কেন তাহলে, ওনারা যদি এতটাই যদি কাবিল মানুষ হয়ে থাকেন, ওনারা তাহলে কেন একটা স্ট্রং রেসপন্স দিচ্ছেন না ইন্ডিয়াকে যে আমাদেরকে তাহলে এই মানুষগুলোকে হ্যান্ড ওভার করো? মানে এটার আমি তো, আপনারা যে এত বড় বড় কথা বলেন, আপনাদেরকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে আসা হয়েছে, আপনারা এত হাই প্রোফাইল মানুষজন, এত কোয়ালিফাইড, আমার তো ভাই এই কোয়ালিফিকেশন দিয়ে আমি কি করব? আপনি যদি আমাকে আমার মিনিমাম বেসিক যেই আপনার থেকে যে এক্সপেকটেশন ছিল সেটা আপনারা আমাকে দিতে পারছেন না, আমি কি করব আপনাদের এত এত হাই মানে এত কোয়ালিফিকেশন দিয়ে? শাফাত ভাই, আমি ওদিন আমার বলছিলাম যে ডক্টর ইউনূস, আপনি আপনার নোবেল 30 মেলায় শরবত গুলে গুলে খান বসে বসে, এটা আপনার ব্যক্তিগত অ্যাচিভমেন্ট। যে মুহূর্তে আপনি প্রজাতন্ত্রের কর্মচারী, তখন থেকে যখন আপনি প্রজাতন্ত্রের সুযোগ সুবিধা নিচ্ছেন, বেতন নিচ্ছেন, সুবিধা নিচ্ছেন, সো আপনাকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আপনাকে জবাবদিহি করতে হবে কেন আপনি কি করছেন, এবং আপনাকে কেন এই, ভাই আপনি দেখেন না রে ভাই, জাতিসংঘের রিপোর্টে হচ্ছে 1400 মানুষ নিহত হয়েছে না? জুলাই বিপ্লবের এই জুলাই সনদের এখানে লেখা আছে কতজন, 800 কতজন। তো এরা কি গাঁজা খায় সবাই? এরা কি পাগল, উন্মাদ? মানে ইচ্ছা করে, দেখেন, ইচ্ছে করে এগুলোকে বিতর্কিত করার এক ধরনের প্রচেষ্টা চলছে। তো আমরা আরেকটা বিষয় একটু বলি যে এরপরে বান্না ভাই আসবেন। শাফাত ভাই, এই যে ধরেন আমরা শুধু, এবং আমাদের সাংবাদিকরা শুধু হাসিনাকে ফেরত আনা কিন্তু করছে, কিন্তু অলরেডি আপনার সেনাবাহিনীর মানে টপ লেভেলের জেনারেলরা কিন্তু হাসিনার আশেপাশে বসা, যারা কেউ বরখাস্ত হয়েছেন, কেউ এখনো বরখাস্ত হয়তো হয় নাই, আটকের মধ্যে থেকে পালায় গেছে জেনারেল মুজিব, আমরা জানি। পুলিশের কর্মকর্তারা, আওয়ামী লীগের গুন্ডা রাজনীতিবিদরা, তাদের ব্যাপারে কিন্তু কোনো সারা শব্দ নাই। তা আমার কথা হয়েছে, ভাই হাসিনা আনতে পারতেছো না? হাসিনা তো প্রধানমন্ত্রী ছিল, হাসিনার সঙ্গে ভারতের অন্যরকম সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক। তো তোমরা ওদের ব্যাপারে কি, তোমাদের কি কোনো শব্দ শুনছেন আপনি এই পর্যন্ত গত 16 মাসে, যারা সেখান থেকে বসে আনস্টেবিলিটি ক্রিয়েট করতেছে? তোমাদের আশ্রয় আছে, আগে এদেরকে ফেরত দাও। এদেরকে ফেরত না দেওয়ার আগ পর্যন্ত মানে কোন ধরনের আমরা নেগোসিয়েশন বা কোন ধরনের এক্সচেঞ্জে আমাদের পক্ষে যাওয়া সম্ভব না। আর ওনারা হচ্ছে গিয়ে বিজয় দিবস উদযাপন করার জন্য ইন্ডিয়াতে ডেলিগেশন টিম পাঠাচ্ছে। মানে এটা তো ভাই, এটা লজ্জা হওয়া উচিত ওনাদের। একে তো আপনারা দিতে পারছেন না আমাদের, মানে নিরাপত্তা দিতে পারছেন না, যেই ছেলে মেয়েগুলা রাস্তায় আপনাদের জন্য রক্ত দিল, তাদের নিরাপত্তা আপনারা দিতে পারছেন না। এবং তারপরেও মানে এদের হাদির রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে এই মানুষগুলো এখন এয়ারপোর্টে গিয়ে তারা ইন্ডিয়াতে যাবে বিজয় দিবস, তাদেরকে বিজয় দিবস সেলিব্রেট করার জন্য। কিসের বিজয় দিবস এটা? কিসের সেলিব্রেশন? আমাদের এখানে মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তাহলে কাজটা কি? আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাজটা কি করব, কি আমরা, আমাদের করণীয় কি? মানে আমরা কি, বাঙালি জাতির এই, আমাদের এই 1400 মানুষের জীবনের কোনো মূল্য নাই? আপনি না, আমি এখানে একটা জিনিস দেখেন, ওই যে যেটা বান্না ভাই একটু আগে বলছিল, ওই যে সরকার তো কি করছে, ওনারা এরকম এক একটা করে ঘটনা ঘটে, আর সান্ত্বনা হিসেবে ওনারা একবার মেঘনা আলমকে ধরে, তো একবার আনিস আলমগীরকে ধরে, তো একবার হচ্ছে গিয়ে মানে এই ধরনের, মানে যারা কোন রকমের আলোচনাতেই থাকার কথা না, যারা মানে টোটালি ক্যান্সেল হয়ে যাওয়ার কথা এতদিনে, এই সমস্ত মানুষদেরকে ধরে ধরে, একবার কি নুসরাত ফারিয়াকে ধরে, মানে এগুলোকে ধরে ওনারা আমাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন? আমি আসলে এটা আমার, ইটস বিয়ন্ড মাই কম্প্রিহেনশন। জি বান্না ভাই। আপনি যেভাবে কথাগুলো বলতেছেন, এটা হয়তো পুরোপুরি হাসিনা না, কিন্তু সফট কোর হাসিনা 2.0 যদি আমি বলি, এটা কম হবে। এটা তো সফট কোর 2.0 হাসিনা হচ্ছে, হাসিনারিজমের মতোই হচ্ছে। আপনি তো জনগণের কথা শুনতেছেন না, আপনি বেশিরভাগ জনগণকে নিরাপত্তা দিতে পারতেছেন না। বাংলাদেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এই যে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, এই মানুষের কি রিভোল্ট করার অধিকার? অবশ্যই আছে। আবার রিভোল্ট হবে এই দেশে, আবারও এমন কিছু একটা হবে যেটা আপনাদের জন্য প্রীতিকর হবে না। আপনারা বুঝতে পারছেন না, আপনারা হয়তো মনে করছেন আপনারা এয়ারপোর্ট দিয়ে ভেঙে যাবেন। এখন তো আমরা জানি এয়ারপোর্টটা দিয়ে কিভাবে ভাগে।
অবশ্যই আপনারা ভাবতে পারবেন না, সেই ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। এবং আপনারা অনেকে, আমি জানি অনেক উপদেষ্টা অনেক বড় বড় জায়গাতে অলরেডি, অনেক বিদেশের বিভিন্ন জায়গাতে তারা বিশাল বিশাল আলিশান বাড়ি মিলিয়ন মিলিয়ন ডলারে কিনে ফেলছেন। অনেকে অনেক ফ্ল্যাট কিনে ফেলছেন বিভিন্ন দেশে। তারা সেখানে সুখে শান্তিতে থাকবেন। যে এই পরিমাণ আকাম কাম করছেন, যে অর্থ পাচারগুলো করছেন, সেগুলো করবেন। তো সেগুলো তো আপনাদেরকে, আপনারা মনে করতেছেন আপনারা তো ইজিলি সেভ এক্সিট নিয়ে বের হয়ে যেতে পারবেন। মানে বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি জানেন? আমি একটু আশার কথা বলি। আশার কথাটা হচ্ছে কি, সবসময় হতাশার কথা বলি তো, যে বাদ এখনো ভাঙে নাই। তারা কিন্তু এখনো অপেক্ষায় আছে হাদি ভাই ফিরবে। ঠিক তেমনি এই যে জেনজি আছে, তারা এখনো হয়তো ধৈর্য ধরতেছে। আর কিছুদিন, আর কিছুদিন, আমার কেন জানি মনে হয় এটা ব্লাস্ট আউট করবে খুব সুন। এবং এতটা ভয়ঙ্কর ভাবে ব্লাস্ট আউট করবে যে এটা আসলে আপনারা কুল কিনারা করতে পারবেন না যে এটা এরকম হইলো কেন। এবং সবচেয়ে বড় কথা, ইউনূস সাহেবকে আমি ব্যক্তিগতভাবে অনেক সময় এন্ডোর্স করছি, পছন্দ করছি। আমাদের মধ্যে অনেকে, আপনারাও করছেন, শুরুর দিকে আমরা সবাই অ্যাপ্রিসিয়েটই করছি এটাকে। কিন্তু সেই ব্যক্তি এতটা অথর্ব হবে সেটা কার ভাবনায় ছিল? যার ইন্টারন্যাশনালি এত এক্সপোজার, তাকে মানুষ এত পছন্দ করে, এত ভালোবাসে, এত রেসপেক্ট করে, সব করে, আমরাও তো করি। আমরা তো কখনো ইউনূস স্যার, আমি তো এখনো ইউনূস স্যারই বলতেছি। তো এই যে রেসপেক্টটুকু আমরা করি, রেসপেক্টটুকু আপনি কোথায়? সুন্দর সুন্দর কথা বলেন, খুবই মিষ্ট ভাষায় কথা বলেন, শুনতে ভালো লাগে। কিন্তু আপনি হাসিনার লোকদেরকে, আপনি সন্ত্রাসীদেরকে মিষ্টি ভাষা দিয়ে আপনি ডিল করবেন? আপনি তাদেরকে গোলাপ ফুল দিয়ে তাদেরকে আপনি লাইনে আনতে পারবেন? এটা সম্ভব? নাকি আপনাকে হার্ড লাইনে যেতে হবে? যদি আপনি হার্ড লাইনে যেতে না পারেন, তাহলে আপনার কি করণীয় ছিল? যে যেই মানুষগুলো বিপ্লবী, সেই মানুষগুলোকে দায়িত্ব দেওয়া উচিত ছিল যে এদেরকে সাইজ করো। আপনার কেন বলার দরকার? আপনারই কেন সবকিছু করতে হবে? সেই কাজ কি করার মতো আর কেউ নাই এই দেশে? অবশ্যই আছে, অনেক আছে। তো সেই বিপ্লবীদেরকে আপনি কি সুযোগ করে দিছিলেন? কিন্তু আপনি সেই বিপ্লবীদেরকে কি করছেন? সেই বিপ্লবীদেরকে, সেই মানুষগুলোকে, দেশপ্রেমিক যারা সাহসী, যারা নিজেদের জীবনের মায়া করে না, সেই মানুষগুলোকে আপনারা দূরে ঠেলছেন। তাদের কথা শোনার সময়টুকু আপনাদের নাই। কিন্তু তাদেরকে যদি আপনারা দায়িত্ব দিতেন একদম ভেরি বিগিনিং, একদম শুরুতেই, প্রথমেই যদি প্রসেস করতেন যে 40,000 নতুন সদস্য আমরা নিব পুলিশে, 50,000 নতুন সদস্য নিব, এতদিনে কি সেই সদস্যরা অ্যাক্টিভ হইতো না? পুলিশ ভাই ঘুরে রে, দাঁড়াইতো না? ভাই এই কথা আমরা আলোচনা করছি। এবং জি জি, এই অবশ্যই। আপনি হাসিনা আমলে 16 বছরে যাদেরকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে, ভাই তাদেরকে আপনি রিইনস্টেট করলেও তো হইতো। সেনাবাহিনী রিইনস্টেট করে, যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদেরকে রিইনস্টেট করলেই তো হইতো। ভাই তোমার পুলিশের দায়িত্ব নাও। এক্স্যাক্টলি। সো সেনাবাহিনীর যারা যারা বরখাস্ত হয়েছেন বা বিভিন্নভাবে অন্যায় শিকার হয়েছে, সেনাবাহিনীর আমাদের দেশপ্রেমিক অফিসার যারা আছে, তাদের দেশপ্রেম নিয়ে তো কোনো সন্দেহ কারোর থাকা উচিত না। কারণ যেহেতু তারা হাসিনার আমলে অবশ্যই ভারত বিরোধিতার কারণে বা হাসিনা বিরোধিতার কারণে তাদেরকে বরখাস্ত করা হয়েছে বা বিভিন্নভাবে তাদেরকে সরানো হয়েছে। তো সেই মানুষগুলোকে যদি আপনারা দায়িত্বে নিয়ে আসতেন বিভিন্ন বড় বড় জায়গাতে, বিভিন্ন প্রতিষ্ঠানের, তাহলে কি হতো? বিষয়গুলো সুন্দর হতো না? তো সলিউশন তো অনেক কঠিন ছিল না। সলিউশন এখনো সহজ। কিন্তু সমস্যাটা কি জানেন? সমস্যাটা হলো আপনারা অনেক সময় পার করে ফেলছেন। এখন আর ওই সময়টুকু নাই যে আপনাদেরকে আমরা সময়টুকু দিব। আমাদের আর ওই সময়টুকু নাই যে আমরা বলবো যে আরেকটু দেখি। এখন আসলে সেই জিনিসটা, আমি এখন ব্লাস্ট আউটের অপেক্ষায় আছি। আমি একদম বিশ্বাস করেন, আমি একটু আগে যেভাবে ব্লাস্ট আউট করছি, আমার মুখের কথা হয়তো অনেক, ওই যে আমাকে হয়তো অনেকে ট্যাগ করতে পারে, আর বান্না এইভাবে গালিগালাজ করলো, ঠিক আছে, এইভাবে খারাপ করলো মুখ। হ্যাঁ ভাই, আমি অনেক মুখ খারাপ করি ভাই। আমার এটাই এখন সবচেয়ে বড় অস্ত্র আপাতত। কিন্তু এর থেকেও বড় অস্ত্র আছে ভাই। কিন্তু সেই অস্ত্রটা কি জানেন? সেই অস্ত্র হচ্ছে প্রতিবাদের ভাষা, যেটা দিয়ে আসলে হাসিনাকে নামানো হয়েছে। এই জেনজিরা আবার নামবে, নেমে আপনাদেরকে নামায় ফেলবে। এবং আপনারা যখন কাঁদবেন, তখন বলবেন আমরা কি করছি। তখন নেকি কান্না, মায়া কান্না দেখায় লাভ হবে না। ঠিক আছে, ওয়ার্নিং দিতেছি, আমি আপনাদেরকে বলতেছি, জেনজির ভাষা বোঝার চেষ্টা করেন। এই জেনারেশন যারা আসলে এই ফাইটটা করছিল ট্রুলি, তাদের ভাষার চেষ্টা করেন। কোন বুমার্স, কোন মিলেনিয়ান্স, আমি নিজে মিলেনিয়ান্স সাপোর্ট, আমি এই জেনারেশনের মধ্যে পড়ি, আমরা কিন্তু এটাকে ওইভাবে লিড করি না। এই আন্দোলনের সবচেয়ে বড় সুবিধাভোগী হচ্ছে বোমার্সরা। এই আন্দোলনের সবচেয়ে বেশি সুবিধাভোগী হচ্ছে মিলেনিয়ান্সরা। কিন্তু এই আন্দোলনের সবচেয়ে বেশি ত্যাগী জেনারেশন কিন্তু জেনজি। তো এই জেনজি যারা, তারা কিন্তু এখনো দেখতেছে তাদের সাথে কিভাবে বিট্রেয়াল হইলো, কিভাবে বিট্রে করা হচ্ছে। এই হাদির কিন্তু জেনজির প্রতিনিধি। এই জেনজি কিন্তু দেখতেছে। এবং আপনি দেখেন, আপনি হাদিকে নিয়ে যে কোনো একটা কিছু ফেসবুকে লেখেন, দেখেন মানুষের কি আবেগ, কি ভালোবাসা, কি শ্রদ্ধা, কি ইয়া, একদম সত্যিকার অর্থেই যে ক্যাপ্টেন বলি না আমরা, একজন ক্যাপ্টেন বলি না, একজন লিডার, বা বলি একজন ইমাম, যেভাবেই বলেন, আমরা সবাই মিলে দিছিলাম এবং আপনাদেরকে আমরা সাপোর্ট করছিলাম। অস্বীকার করতে পারবেন না যে আপনাদেরকে আমরা নিরঙ্কুশ সাপোর্ট করি নাই।
ফ্রম দ্য ডে ওয়ান 5 আগস্টের পরে আপনারা চিন্তা করেন এই কনক সারোয়ার সাহেবের আপনার শো আমি দেখছি একটার পর একটা, আপনারা কি পরিমাণ সাপোর্ট করছেন এই গভর্নমেন্টকে, অস্বীকার করতে পারবেন না, আমিও করবো না, আমার টাইম লাইনে সাক্ষী আছে। সাফাত ভাইকে জিজ্ঞাসা করেন, সাফাত ভাই সব সাপোর্ট করছে, নিরঙ্কুশ ভাবে আমরা সাপোর্ট করছি। আর সেই মানুষগুলো আজকে আপনাদের কারণে আমাদের চোখে পানি, আপনাদের কারণে আমাদের বুক ফেটে যাচ্ছে, আপনাদের কারণে আমার ভাই আজকে হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আমার ভাইকে আজকে এই দেশ ছেড়ে যেতে হচ্ছে। যে মানুষটা কোনোদিন যদি সুস্থ থাকতো, আমি বিশ্বাস করি হাদি কখনো কোনো একটা রোগের কারণে এভার কেয়ারে যাওয়ার ছেলেটা না, এভার কেয়ারে সর্বোচ্চ এই মানুষটা না, সে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসা নেওয়ার কথা। আমি স্পিরিটের জায়গাটা বলতেছি, বোঝানোর চেষ্টা করতেছি। সে মাটির মানুষ, সে কিন্তু কোন গাড়ির ভিতরে গুলিবিদ্ধ হয় নাই, সে হয়েছে একটা রিক্সার ভিতরে। আপনারা ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, এটা কিন্তু সিগনিফিকেন্ট, খুবই সিগনিফিকেন্ট। মাটির ছেলে হাদি, আমাদের ঘরের ছেলে হাদি, আমাদের বুকের ছেলে হাদি, কারণ আমাদের ভাই হাদি। সেই হাদি কোথায় গুলি খাইছে? রিক্সার মধ্যে, রিক্সায়। সে কিন্তু একটা গাড়ির উপর চড়ে নাই। তার কি সুযোগ ছিল না দুর্নীতি করার, টাকা পয়সা করার? এবং বান্না ভাই একটা পয়সা কেউ বলতে পারবে? এবং বান্না ভাই, হাদি ভাই তো আমাদের এখানে যখন আসছিল আমরা তো তার কাছে শিশু সম্পর্কে গল্প শুনছি। শুধু হাদি তো না, হাদির বোন, হাদির স্ত্রী সবাই কিন্তু জুলাইতে মাঠে ছিল। মানে হাদি অফকোর্স, বের হওয়ার সময় ঢাল হিসেবেও বলতো যে বোনদের সাথে নিয়ে যেত, ওয়াইফের সাথে নিয়ে যেত, কোনো সময় ডাক্তারের অজুহাত, কোনো সময় বোনের অজুহাত, নানা ভাবে কিন্তু মানে পুরো পরিবারটাই ধরেন মানে রাজপথে খুব শক্তিশালী ভাবেই ছিল। তো আমি হাদির এই শুধু একটা কথা বলতে চাই, গতকাল রাতের কথা, ওই যে আপনাকে বড় ভাইয়ের কথাটা আমি বলতে চাই। বড় ভাইয়ের কথাটা আমি যেটা আবারও রিপিট করতে চাই, সেটা হচ্ছে যে বড় ভাইয়ের সাথে রাত 1:30টার সময় যখন বড় ভাই আমাকে, অমর ভাই, আমাদের হাতি ভাইয়ের বড় ভাই, উনি যখন আমাকে ডাকলেন, ডেকে বললেন, বান্না ভাই, আমার ভাইটা ফিরবে কিনা আমি জানি না, শাহাদাত বরণ করবে কিনা আমি জানি না, হয়তো সে শাহাদাত বরণই করবে, কিন্তু আপনাদেরকে কিন্তু বিপ্লব টেনে নিয়ে যেতে হবে, বিপ্লব অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করতে হবে। এই কথাটা কতটা মানসিক শক্তি থাকলে একটা ভাই এই কথা বলে। তার স্ত্রী, আমি কালকে রাতে স্ট্যাটাস দিছি, রাতের বেলায় তার স্ত্রী বলছে, দেখা হওয়ার পরে যখন হাদি ভাইকে দেখতে গেছে, হাদি ভাইয়ের সামনে দাঁড়ায় এসে বলছে, উনি বলছেন যে তোমার জন্য 70 কোটি মানুষ দোয়া করতেছে, তুমি এখানে শুয়ে আছো কেন, এখান থেকে বের হও, রাস্তায় যাও। ওইটাই আমরা আসলে ওয়েটিং ফর দ্য মিরাকল, দেখি আল্লাহ কি করে। আর হাদিকে হাদি যদি আমাদের ছেড়ে চলেও যায়, এই এই বিপ্লব অসমাপ্ত থাকবে না। সাধারণ ছাত্র জনতার মধ্যে যে স্পিরিট আমি দেখি, যে যে চেতনা আমি দেখি, সেই চেতনায় হাসিনাও ফিরে আসবে না, ফ্যাসিবাদকে পুনর্বাসন করা যাবে না, ভারতীয় সে আধিপত্যবাদও বাংলাদেশে আমার মনে হয় না, যত দল মিলেই চাক, কোনো দলের পক্ষে সেটি হয়তো সম্ভব হবে না। তো সাফায়েত ভাই, আপনার সর্বশেষ পর্যবেক্ষণটা শুনি, কি করব, কি বিষয়টা কি? বান্না ভাইয়ের কথা তো শুনলাম, আপনি শুনলেন, এবং ধরেন আমি জাস্ট ছোট একটা ইনফরমেশন একটু শেয়ার করি। আমাকে একটা বিশেষ একটা বাহিনীর জায়গা থেকে বলা হচ্ছিল যে ভাই, আমরা বিএনপি যখন নমিনেশন, তো বিএনপি প্রথম অফিসিয়ালি ঘোষণা করে প্রার্থী তালিকা, তারপরই সরকারকে বলা হয়েছিল একটা বিশেষ এজেন্সি থেকে যে আমরা প্রত্যেকটা আহ, ঘোষিত প্রার্থী এবং সম্ভাব্য প্রার্থী অন্যান্য দলের প্রত্যেকের সাথে একজন করে পুলিশ হোক, বিজিবি হোক, একটা ইউনিফর্ম একটা লোক দেই উইথ গান, এবং আমাদের গোয়েন্দা তৎপরতায় আমরা এনএসআই হোক, এসবি হোক, আমাদের একটা মানে ফর্মা যারা, তাদেরকে আমরা একটু রাখি আশেপাশে। অর্থাৎ একটা ইউনিফর্ম লোক যদি একজনের সাথে থাকে, সেখানে কিন্তু অনেকের মনে কিন্তু একটা চাপ তৈরি হয়। কিন্তু অবশ্যই এটা তো অনেক বড় একটা ডেটারেন্স কিন্তু ক্রিয়েট করে। গভর্নমেন্ট এই প্রস্তাবদের পাত্তাই দেয়নি, গভর্নমেন্ট এটা বুঝেই নেই। তো এখন আসলে আপনি করবেন কি? এবং ইউনুসের সাথে ধরেন আমাদের সেনাবাহিনীর তো ধরেন ভাই কি বলবো, এগুলো বলতে বলতে মানে কি, মানে আর সহ্য হয়, মানে বলতে ইচ্ছা করে না। সেনাবাহিনীর ভিতরে এখনো তো হাসিনার বংশধরেরা সক্রিয়, পুলিশে সক্রিয়, সচিবালয়ে সক্রিয়। তো ইউনুস সাহেব আমার মনে হয় এটা বুঝেই বলছে যে হাদির মানে হামলাকারীরা যেন পালাইতে না পারে। ইউনুস সাহেব ওইটা টের পাইছে, মানে যে পালাই যেতে পারে, কারণ সব দিকে তো তাদেরই লোক। উনি এই সরকারের কাছ থেকে আমরা কি আশা করব, নাকি আমার কাছে মনে হয় যে ভাই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ইলেকশনটা দিয়ে আপনারা প্লিজ আপনারা বিদায় হন, আমাদেরকে মাফ করেন, বাংলাদেশের মানুষকে আপনারা মাফ করেন। হ্যাঁ, এটাও এরকমই ভাবনা আমার, যে ভাই বিদায় হও, তোমাদেরকে অনেক দেখছি। আমার আর একটা রাগ আছে,
আমি ভাই জি। একটু বলি, আমার একটা রাগ আছে। আমি হুম, যেহেতু বিএনপির সাপোর্টার, আমি ওপেনলি বলি আমি বিএনপি সাপোর্ট করি, বাংলাদেশ সবচেয়ে বড় দল এই মুহূর্তে, গণতান্ত্রিক দল। মানে একটা সময় বিএনপিকে অনেকভাবে কিন্তু ছোট করা হয়েছে তারা যখন নির্বাচন চাচ্ছিল। এখন সেটা জাস্টিফাইড হচ্ছে, মানুষ এখন বুঝতেছে কেন। হয়তো বিভিন্ন ব্যাখ্যা বের করা সম্ভব, কিন্তু বিএনপি যে এই যে ডিসেম্বরের নির্বাচন থেকে সরে ফেব্রুয়ারিতে রাজি হয়েছে, আমি কিন্তু ব্যক্তিগতভাবে সেই সময় খুশি ছিলাম না বিষয়টা নিয়ে। আমি কিন্তু একদমই খুশি ছিলাম না, কারণ আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যত দিন যাবে অবস্থা খারাপ হবে। আমার যত তাড়াতাড়ি সম্ভব একটা রাজনৈতিক ট্রানজেকশনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে যত দ্রুত সম্ভব একটা নতুন সরকার দরকার ছিল। এই যে বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য রাজি হয়ে গেল, হ্যাঁ, এবং আমরা সবাই খুশি হইলাম, দেখাইলাম, কিন্তু আমার মন থেকে প্রথম থেকে একটা খটকা ছিল যে বিএনপি যে স্যাক্রিফাইস গুলো করতেছে, এই স্যাক্রিফাইস গুলোর রেজাল্ট না হয় আমাদের জন্য অনেক খারাপ আসবে। এবং আলটিমেটলি কি হইলো দেখেন, এক একটা দল এক একটা এজেন্ডা নিয়ে, এরা দেশের এজেন্ডা বাদ দিয়ে যার যার নিজস্ব এজেন্ডা নিয়ে ফাইট করছে কয়দিন। দেশে তাদের নিজেদের নেতা কর্মীরা এখন কি মারা যাচ্ছে না? আপনি দেখেন বিএনপির যে পরিমাণ নেতা কর্মী গত কয়েক মাসে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেটা কি নেহায়তি কম? তাদের বিচার কোথায়? একটা বিচারকে আমরা দেখতে পাইছি? তারা কি মানুষ ছিল না? তারা কি জুলাইয়ের রাস্তায় নামায় নাই? তারা কি ফাইটার না? মার খেয়ে অনেককে বাঁচিয়েছে। তাদের তাদেরকেও কিন্তু তারা মানে ওইভাবে কোনো মূল্যায়ন করে নাই। তো হুম, আমরা হতাশ হতে চাই না, আমার হতাশ হওয়ার কোনো সুযোগও নাই। ওই যে যেটি বলছিলাম আপনি যখন ছিলেন না সাফায়েত ভাইকে, ওই যে পুলিশ বলছিল না যে স্যার একটারে তো গুলি করে মারি, ওই একটাই বাকিটি পরে যায়। আর বাকিগুলা যায় না। তো এইটাই হচ্ছে শক্তি এবং আমার মনে হয় যে এই শক্তিতে ভর করেই নিশ্চয়ই আমরা ভালো কিছু পাবো। এটা বিপ্লব পরবর্তী অনেক ধরনের টার্মোইল হয়, অনেক ধরনের ঝামেলা হয়। আমরা হয়তো সেগুলোই অতিক্রম করছি। নিশ্চয়ই আমরা হাদি ভাইয়ের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি। বান্না ভাই, মেজর সাফায়েত, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা নিশ্চয়ই এই সপ্তাহতেই আরেকবার বসার চেষ্টা করব সার্বিক জি। পরিস্থিতি নিয়ে। সাথে জুলাই বিপ্লবী আরো কয়েকজনকে আমরা যদি ইনক্লুড করতে পারি, আমার মনে হয় যে আবারও সেই আমি আমাদের অনুরোধ করছি আমাদের রাহাত শান্তনু ভাইকেও এরপরে যদি, কারণ আমি এই মানুষটা এরপরে নিয়ে আসবো। করতে পারি ইনশাল্লাহ। জি প্লিজ। অবশ্যই। এবং আমার মনে হয় যে জুলাই বিপ্লবীদেরকে আবারও সংগঠিত করার উদ্যোগ, আবারও সেই জি, কাজ আবারও অবশ্যই, শুরু করতে হবে। একদম। দেশের স্বার্থে, মানুষের জন্য, বেঁচে থাকার তাগিদে।